আমরা এখন এসে উপস্থিত হয়েছি কামারহাটির ৩২ নম্বর ওয়ার্ডে কানু দাসের কাছে। এখানে প্রতিদ্বন্দ্বী করছে মদন মিত্র এবং সবথেকে বেশি ধরে নেওয়া হচ্ছে, যদিও বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান প্রতিপক্ষ হিসাবে আত্মপ্রকাশ করছে, কিন্তু কামারহাটি অঞ্চলের রাজনৈতিক মহল বলছে এখানে লড়াই তৃণমূল ভার্সেস সিপিএম। কি বলবে এই বিষয়টা নিয়ে? এটা ধ্রুব সত্যি কথা। আহ, যে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বী আমরা হিসাবে দেখতে পাচ্ছি, যেহেতু সিপিএম এর পুরনো মুখ এবং দুবারের সে বিধায়ক ছিল এখানে, মানস মুখার্জি। আহ, আর যেহেতু উদ্বাস্তু অঞ্চল এবং উদ্বাস্তু অঞ্চলের সমস্ত ভোটটাই বেশিরভাগটা ক্যারি করে সিপিএমরা, এটা বিগত আমরা দেখেছি। কিন্তু পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা এটাও লক্ষ্য করেছি যে আহ, তৃণমূল যখন প্রথম ক্ষমতা আসে, তখন কিন্তু ২০১১ সালে আমরা কিন্তু এই ভোটটাকে কিন্তু আমরা আমাদের পক্ষে নিয়ে এসেছিলাম, কনভার্ট করতে পেরেছি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সাধারণ মানুষকে সেই সময় আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছিল। আশীর্বাদের ফলেই কিন্তু আমরা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেরেছি। মদন মিত্র যখন জেলে ছিলেন সেই সময় যখন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ওই সময় মানস মুখার্জি আবার পুনরায় জয়ী হয়েছিল। তা এতে কি সাংগঠনিক দক্ষতারই অভাব প্রস্ফুটিত হয়েছিল, কি মনে হয়? না, সেটা না। সেটা অ্যাকচুয়ালি তখন হচ্ছে, যেহেতু একটা ক্যান্ডিডেট, হেভিওয়েট ক্যান্ডিডেট, সে জেলে ছিল। কিন্তু জেলে থাকার জন্য তার যে প্রভাবটা, সেটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। তার জন্যই মানস মুখার্জি একতরফাভাবে প্রতিদ্বন্দ্বী করে জিতে গেছে। তখন কিন্তু বিজেপির কোনো উত্থান ছিল না। এটাও বলছিল যে গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্কলহ মদন মিত্র হারার জন্য দায়ী ছিল। অনেকে চেয়ারম্যানের কথা বলতো বা আশেপাশে মানুষরা মানে বিভিন্ন লবির কথা তুলে ধরেছিল। তো কি মনে হয়? দেখুন, আমাদের দল এমন একটি দল যেখানে আমরা নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। উনি যদি দেখা যায় একটা সময় কংগ্রেসে ছিল, তখন আমরা কংগ্রেসে যুব কংগ্রেসটা করতাম। পরবর্তীকালে উনি যখন মানে তৃণমূল দলটা তৈরি করে, তখন থেকে আমরা তৃণমূল কংগ্রেস করি। এখানে কোনো গোষ্ঠীর দ্বন্দ্ব নেই। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করছি। এইবারে একটা সময় বলেছিল যে মদন মিত্র টিকিট পাবে কি পাবে না, আবার পুনরায় টিকিট পেয়েছে। অবশ্যই কামারহাটির মদন মিত্র জনপ্রিয়তা কি আছে সেটা দেবের সাথে মিছিলেই প্রকাশ পাওয়া গেছে আর কি। কিন্তু বরাবরই এই বেলঘড়িয়ার যে ওয়ার্ডগুলো রয়েছে কামারহাটির অন্তর্গত, সেইটা বরাবরই লিড সেই রকমভাবে লিড দিতে পারে না। প্রশ্ন হচ্ছে যে কাউন্সিলর ভোটে তোমরা লিড নাও, ভালো এগিয়ে যেতে পারো, কিন্তু বিধানসভা বা লোকসভা ভোটে কেন বেলঘড়িয়া এত পিছিয়ে থাকে? এটা হচ্ছে মানে উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চল। প্রফুল্লনগর থেকে শুরু করে, ডিপিনগর থেকে শুরু করে, নন্দননগর থেকে শুরু করে ওপার বাংলার লোক বেশিরভাগ এখানে বসবাস করে। আর ওপার বাংলার লোকের একটা আগামী মানে বিগত বছরে আমরা দেখেছি, বামফ্রন্ট যারা করতো, সিপিএম, বিশেষ করে সিপিএমরা একটা বিরাট একটা সংগঠন করেছিল এবং সংগঠনের ভিড়টা তখন থেকেই ছিল। আমি আগেও বলেছি যে ২০১১ সালে সেই ভিড়টাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নড়িয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা কিন্তু এই অঞ্চলে প্রভাবিত করেছে তৃণমূল কংগ্রেসের প্রতি। মানুষ আসক্ত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করিয়েছিল। না, আমার প্রশ্নটা হচ্ছে বিধানসভা লোকসভায় যে লিড পাওয়া যায়, সেই লিড মানে যে লিড রেজাল্টটা আসে তার সাথে তো মিউনিসিপ্যালিটি ইলেকশনের মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না। তার কারণটা কি? মানে কেন বেলঘড়িয়া যদি এতগুলো কাউন্সিলর থাকতে পারে বেলঘড়িয়া চত্বরে কামারহাটি বিধানসভার, তা কেন সেটা লোকসভা বিধানসভায় হয় না? এটা হচ্ছে, দেখুন, লোকাল যারা আছে, বিশেষ করে আমি গত দুবার ৩১ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী করেছিলাম। তৃণমূল কংগ্রেস আমাকে আশীর্বাদ করেছিল এবং প্রার্থী পদ আমি পেয়েছিলাম ৩১ নম্বর কামারহাটি বিধানসভার। সেখান থেকে আমার যে অধ্যুষিত অঞ্চল, সেখানে আমি সাধারণ মানুষকে নিয়ে চলার যে অঙ্গীকার, সাধারণ মানুষকে যে উপকার করা, এবং বহু মানুষ যারা দলমত নির্বিশেষে, সিপিএম, কংগ্রেস, বিজেপি আমি দেখি না, সেখানে
সাধারণ মানুষরা কিন্তু সেভাবে কিন্তু আমাকে পছন্দ করে এখনো। এখনো ৩১ নম্বর লোকেরা আমার কাছে আছে পরিষেবা নেওয়ার জন্য, এবং আমি তাদেরকে বিমুখ করি না, তাদেরকে পরিষেবা দিয়ে থাকি। এই যে ভালোবাসা, এটা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিন চলার পরে সেই ভালোবাসার মধ্যে দিয়ে আমি যখন ৩২ নম্বরে আসি, সেই সময় আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল ৩২ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটাররা। কিন্তু ৩২ নম্বর তার সত্ত্বেও বিধানসভায় পিছিয়ে পড়ার কারণ? দেখুন এখানে বিশেষ করে ৩২ নম্বর ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড যেখানে সর্বধর্মের বসবাস করে মানুষ। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, এখানে হিন্দি ভাষাভাষীর মানুষ আছে। আমার ৩৬০০ ভোটারের মধ্যে, যেহেতু ওয়ার্ডটা ছোট, কিন্তু ৩৬০০ ভোটারের মধ্যে বেশিরভাগটা আহ, বাঙালি বেশিরভাগটা আছে, কিন্তু তা সত্ত্বেও ৭৫০র মতো হিন্দি ভাষাভাষীর লোক বসবাস করে। মুসলিম সম্প্রদায়ের লোক আনুমানিক ৫০ জনের মতো বসবাস করে, ৫০টা পরিবার। এই যে পাওয়ানা, এই যে মারোয়ারি থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে, বাঙালির থেকে শুরু করে, অবাঙালির থেকে শুরু করে, বিহারির থেকে শুরু করে, উত্তরপ্রদেশের লোক থেকে শুরু করে, আমরা সবাই মিলে এখানে বসবাস করে আসছি। আর কোনো হিংসার রাজনীতিতে এখানে কিন্তু কেউ বিশ্বাসী না। বিশেষ করে আমাদের এই অঞ্চলে এমন একটা ঘটনা দেখাতে পারবে না কেউ যে আমরা হিংসায় বিশ্বাস করে রাজনীতিতে করি। আমরা সবাইকে আপন করে নিয়ে চলি। লোকসভা নির্বাচনের একটা পট পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা থাকে, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও একটা কিন্তু থাকে, আবার পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে আরেকটা থাকে। পার্ট বাই পার্ট কিন্তু নির্বাচনটা হয়। সাধারণ মানুষরা কিন্তু একটা চিন্তা ভাবনা করে আগায় লোকসভা নির্বাচনের সময়, বিধানসভা নির্বাচনের সময় কিন্তু সেই অন্যরকম চিন্তা ভাবনা করে। আর লোকাল হিসাবে পৌরসভার প্রার্থীকেই তারা চিন্তা ভাবনা করে। এইভাবে আমাদের এই নির্বাচনটা হয়ে থাকে। সেই জন্য আমাদের বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচনে আমাদের এখানে একটু মার্জিনটা কম ছিল, আমরা এখানে হেরে গেছি। আমাদের দুঃখ সেখানে যে আমরা এত পরিশ্রম করছি, দলমত নির্বিশেষে আমরা এখানে কাজ করছি, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে জেতানোর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, এবং দিন রাত ২৪ ঘন্টা আমরা খেটেছি। কিন্তু মানুষ তাদের যে গণতন্ত্রের অধিকার, সেই গণতন্ত্র অধিকার যেইভাবে করেছে প্রয়োগ, আমাদের তাদের মাথা পেতে নিতে হবে। আর তো কটা দিন, ২৯ তারিখে এই ভোট পড়ছে এখানে। তো প্রস্তুতি কিভাবে নিচ্ছ, বা কিভাবে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছো, সারাদিন কিভাবে প্রচারটা করছো? আমি সকালবেলা ৯টার সময় বেরোই ঘর থেকে। সকালবেলা ৯টার সময় বেরিয়ে আমি একদম চান টান করে রেডি হয়ে বেরোই, যে কখন বাড়ি ফিরবো কোনো ঠিক নাই। আমি ওয়ার্ডটাকে পরিক্রমা করি প্রতিদিন, এই শুধু নির্বাচনের জন্য না, দিন রাত ২৪ ঘন্টা আমি পরিষেবা দেওয়ার চিন্তা ভাবনা করি। এবং সকাল থেকে আমি ১টা-১.৫টা পর্যন্ত আমি ওয়ার্ড পরিক্রমা করে পার্টি অফিসে পরিষেবা দেওয়ার জন্য বসে থাকি। যদি কেউ আসে তাকে পরিষেবা দেওয়া হয়। তারপরে যদি পৌরসভায় যেতে হয় পৌরসভায় চলে যাই। পৌরসভার থেকে এসে আবার সন্ধ্যাবেলার থেকে শুরু করি। আমরা ৬টার থেকে আবার ১০:৩০ পর্যন্ত আমরা পার্টি অফিসে থাকি পরিষেবা দেওয়ার জন্য। প্রস্তুতি হিসাবে আমরা ধরে নিয়েছি যে মানুষের কাছে আমাদের যেতে হবে। সেই মানুষের কাছে আমাদের মহিলা একটা টিম, তারা প্রতিনিয়ত মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমরা ছেলেদের একটা টিম, তারাও প্রতিনিয়ত মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমাদের ফার্স্ট রাউন্ড আর ২-৩ দিনের মধ্যে আমাদের ওয়ার্ডের কমপ্লিট হয়ে যাবে বাড়ি বাড়ি যাওয়া। আমরা এই হ্যান্ডবিলটা, মদনদার এই হ্যান্ডবিলটা নিয়ে আমরা প্রচারে বেরিয়েছি এবং সেখানে মহিলা একটা টিম, তারাও প্রচার করছে একদিক থেকে, একদিক দিয়ে ছেলেদের একটা টিম প্রচার করছে। আমাদের এখানে মিছিল থেকে শুরু করে, আমরা পোস্টার দেয়ালিং থেকে শুরু করে সমস্ত কিছু কাজ আমরা দ্রুততার সঙ্গে করে ফেলেছি। এবং আমাদের এখানে আমাদের প্রার্থী, সকলের প্রিয় জননেতা মদন মিত্র এবারও আমাদের প্রার্থী হয়েছেন। উনি আমাদের কর্মী সভা করেছেন। কর্মী সভাতে আমাদের বিপুল সংখ্যক যারা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষরা ওনাকে আশীর্বাদ করেছেন, এবং ওনার জয় নিশ্চিত, এটা আমরা বলতে পারি। তৃণমূল সিপিএম এর ভোট কাটাকাটিতে বিজেপি বেরিয়ে যাবে না তো?
দেখুন, সিপিএম এর ভোট যদি পায় আর তৃণমূলের ভোট পায়, তাহলে বিজেপি এখানে কোনো ফ্যাক্টর হবে না। আমার দৃঢ় বিশ্বাস সিপিএম এর ভোটটাই কনভার্ট হতো এতদিন পর্যন্ত বিজেপিতে। এটা কিন্তু আমরা জ্বলন্ত প্রমাণ। এখানে বিজেপির কয়টা পরিবার আছে, কয়টা কর্মী আছে যারা বুথে এজেন্ট দিতে পারে না, বাইরে বহিরাগত থেকে এজেন্ট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে। সেখানে সিপিএম এর ভোটটা ক্যারি করার জন্যই কিন্তু আমরা বিজেপিকে দেওয়ার জন্য আমরা অনেক জায়গায় প্রতিশ্রুত হয়েছি। আশা করি যদি সিপিএম তার সম্মান রক্ষার্থে তাদের ভোটারদের প্রয়োগ করে যদি ভোটটা নিতে পারে, তাহলে আমার মনে হয় যে এখানে কোনো অসুবিধা হবে। শিক্ষকতা ছেড়ে ফুল টাইম রাজনীতি করা, মানুষের পাশে থাকা। আমিও ৩১ নম্বর ওয়ার্ডে তোমায় দেখেছি কিভাবে তুমি একটা টিম তৈরি করেছো। কিন্তু সবথেকে বিষয় হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের একটা বড় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই ৩২ থেকে ৩১-এ এসে কতটা ৩১-এ তুমি মানুষের সহযোগিতা পাচ্ছ? আমি ৩১-এর মানুষের সহযোগিতা সবসময় পাই, 100%। তারা আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধার চোখে দেখে। আমিও তাদের স্নেহ করি এবং বয়স্ক যারা আছেন তাদেরকে আমি গুরুজন হিসাবে এখনও তাদেরকে আমি নমস্কার করি। আমাকে খুব ভালোবাসে, ভালোবাসার জন্য তারা একটাই কথা বলে যে আমরা তোমাকে মিস করি, তুমি এখানে চলে আসছো ৩১ নম্বর ওয়ার্ড ছেড়ে। কিন্তু আমি ৩১ নম্বর লোক যখন আসে, আমি কিন্তু তাদের পরিষেবা থেকে বঞ্চিত করি না। যেই আমার কাছে আসুক, সেই আমার কাছে পরিষেবা পায়। যেমনি আপনি বলুন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমাদের আমাদের যে যুবসাথী হলো কয়েকদিন আগে, আমি প্রত্যেককে ধরে লক্ষ্মী ভাণ্ডার এবং যুবসাথী করিয়েছি। বাড়ির থেকে ডেকে নিয়ে আসছি যে করে নিন। আমি ৩২ নম্বর লোককেও আমাকে খুব ভালোবাসে। আমাদের ৩২ নম্বর লোক এইখানে বসে আছে, দীর্ঘদিনের পুরনো লোক। তারাও কিন্তু আমাকে খুব ভালোবাসে এবং তারাও আমাকে সাপোর্ট করে যে আমি যেভাবে কাজ করি মানুষের পাশে থেকে, এই জায়গাটা। তারপরে তোমার আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আহ, আমাদের দুয়ারে সরকারের মধ্যে দিয়ে আমরা যেভাবে আমরা পথশ্রী যেটা পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস যে নন্দননগরের বুকে ৩২ নম্বর ওয়ার্ড এমন একটি ওয়ার্ড যেখানে নৌকার মাঝখানটা যেরকম থাকে, সেইটা একটা ওয়ার্ড। সমস্ত ওয়ার্ডের জল এই ৩২ নম্বর ওয়ার্ডে ক্যারি করতো। গত লোকসভা নির্বাচন ব্যর্থতার মূলও আমার কিন্তু এই একটা কারণ ছিল, সেটা হচ্ছে বৃষ্টি। তখন অজস্র বৃষ্টি হয়েছিল নির্বাচনের দুদিন আগে, এবং সেই বৃষ্টি এত বৃষ্টি হয়েছিল যে মধ্যপাড়া ৩২ নম্বর ওয়ার্ডে বসাকপাড়া জলের উপরে দাঁড়িয়েছিল সব মানুষরা। একটা ক্ষোভ প্রকাশ করেছিল জলের জন্য, যে আমরা ভোট দিতে যাব, এই জল পাড়িয়ে যাব। আমি তাদের জন্য টোটো অটোর ব্যবস্থা করেছিলাম যে আমি ক্ষমা প্রার্থী, এই জলটা তো আমাদের নয়, এটা হচ্ছে একটা প্রাকৃতিকের ব্যাপার, প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু এই জলটা হয়েছে। আমি চেষ্টা করেছিলাম এবং পথশ্রীর মধ্যে দিয়ে সমস্ত রাস্তাঘাট এখন ঢালাই থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে। আশা করি এবার সাধারণ মানুষরা সেই জলটার থেকে রেহাই পাবে। জলমুক্ত ৩২ নম্বর ওয়ার্ড হয়েছে, এটা বলতে পারি। পৌরসভা চাকরি দুর্নীতি, কনস্ট্রাকশনের বিভিন্ন সমস্যা, জৈনের বাড়ি ভেঙে দেওয়া এবং এর সাথে সাথে অন্তর্ক হলো ওইদিকে তোমার কামারহাটি অঞ্চল বা বেলগড়িয়া অঞ্চলের পরে একের পর এক নিজেদের মধ্যে মারপিট, গুলি চলা, বিভিন্ন ঘটনা ঘটে থাকে। তো এই বিগত ৪-৫ বছরের যে এই যে সিনারিও, এরপরেও কি তুমি ভাবো যে মানুষ কেন তৃণমূলের পাশে থাকে? উন্নয়নের পথে মানুষের একটাই লক্ষ্য থাকে যে মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে। আমরা সিপিএমের সময় দেখেছি রাস্তাঘাটে বডি পড়ে থাকতো, গুলি করে মারা হতো, কুপিয়ে মারা হতো। সেই সব জিনিস কিন্তু এখন আর নেই। হয়তো অন্তদ্বন্দ্ব আপনি কথা বলছেন, আমি আগেও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আমাদের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। ভোটের নির্বাচনে আপনি ফলাফল দেখলে বুঝতে পারবেন যে তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্বের কথা বলা হচ্ছে সেটা কিন্তু মিথ্যা কথা। আমরা সব এক। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ওনার হাত শক্ত করার জন্য আমরা সবাই একসঙ্গে জোট বেঁধে
লড়াই করছি। কি মনে হয় মদন মিত্র কত ভোট পেতে পারে? আমি গতবারে 37,000 ভোটে উনি জিতেছিল এই কামাহাটির। সেবার প্রার্থী ছিল আমাদের এই সিপিএম এর সঙ্গে লড়াই হয়েছিল, বিজেপিও ছিল এখানে। আমরা কিন্তু 37,000 ভোটে আমরা কিন্তু জিতেছিলাম। এবার আমরা আমাদের টার্গেট আমাদের বেঁধে দেওয়া হয়েছে 50,000, এবং আমরা 50,000 ভোটে কামাহাটির বুকে রেকর্ড করে আমরা উত্তর 24 পরগনার সেরা বিধানসভা নির্বাচনে জিতবে, এটুকু আমি বলতে পারি। কি বলবে মানুষের উদ্দেশ্যে? মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে, পথশ্রী থেকে শুরু করে রাস্তাঘাট, ড্রেন থেকে শুরু করে লাইট, সমস্ত কিছু, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, যে সমস্ত মানুষগুলো পাচ্ছে, তাদের একটাই, আমি প্রচারে গিয়ে সবার সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষরা কিন্তু অপেক্ষা করছে 29 এপ্রিলের জন্য। সেই দিন দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনারা শুনলেন কানু দাসের বক্তব্য কামারহাটি বিধানসভা নিয়ে। কামারহাটি বিধানসভার প্রতিবারের মতো এবারও যাতে মদন মিত্র, এনারাও আশাবাদী যে প্রায় 50,000-এর কাছাকাছি ভোট নিয়ে মদন মিত্র জিতবে। কিন্তু কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে 4ঠা এপ্রিলের জন্য, 4ঠা মের জন্য। ততক্ষণে অপেক্ষা করুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি।